হ্যালো বন্ধুরা, এক গাড়ি কেনাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে গেছে ওয়াইটিতে। যুদ্ধ, বুঝতে পেরেছো? মানে শ্বশুর শাশুড়ি মা ননদ এই সমস্ত কিছু নিয়ে, সমস্ত সম্পর্কগুলোকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। যাই হোক, কালকে দেখেছি আমি ভিডিও মালকিনের, মানে মন্দিরার ভিডিও, যে মন্দিরা 4 হুইলার কিনেছে। এটা তো অনেক আগেই বলে রেখেছিল, সবাই তোমরা বুঝতে পেরেছিলে। তো ফাইনালি 4 হুইলার কিনেছে। কিন্তু কালকে আমি এত ব্যস্ত ছিলাম, আমি ভিডিও শুরুতেই আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমাকে সবাই একটু ইগনোর করো, কারণ আমি কালকে সারা রাত পুরো জেগেছি, হসপিটালে কাটিয়েছি। আজকেও একটু আগে আমি আসলাম। কালকে আমি পার্সোনাল কাজের জন্য ভিডিও করতে পারিনি। কালকে যে ভিডিও পেয়েছো পরশুদিন রাতে করে রেখেছিলাম মারুকে নিয়ে, সেটাই তোমরা কালকে পেয়েছো। আমি বাড়ি ঢুকেছি তখন প্রায় 8:30 9টার কাছাকাছি, 9:45 মতো বাজে বাড়ি ঢুকেছি। ফ্রেশ হয়ে বাড়ি ঢোকার পরে কিছু পার্সোনাল কাজ ছিল। আমি কালকে সারাদিন মানে বেলঘরিয়ায় আমার একটা কাজ ছিল, তো সেইখানে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। তো তারপরে কাজকর্ম সেরে রাতে ডিনার করে ফ্রেশ হয়ে জাস্ট আমি বিছানায় শুতে যাব, ঠিক এই সময় ফোন আসলো। তখন রাত্রি প্রায় 1:45 মতো বাজে। তখন ফোন এসেছে যে আমার মেয়েও খুব অসুস্থ, শ্বাসকষ্ট ভীষণ পরিমাণে, অত রাতে তো ডাক্তার পাওয়া যাবে না, তখন বাধ্যতামূলক হসপিটালে নিয়ে যেতে হয়। আর যেহেতু মাসির ছেলে নেই, মাসিরও একটাই মেয়ে, তো সেখানে আমার হাজব্যান্ড আর যায়নি। হাজব্যান্ড মেয়ের সঙ্গে ছিল, আমি, মাসি, আমার ভাইয়ের বউ, মাসির মেয়ে, আমরা এই কজন মিলেই নিয়ে গেছিলাম। বাড়ি ফিরেছি যখন, তখন রাত্রি 3:30 বাজে, মানে ভোর হয়ে গেছে। আমি বাড়ি ফিরেছি, আমরা সবাই মেশো হসপিটালে। আমি আবার আজকে গেছিলাম, এই জাস্ট এসে চান করে তারপরে আমি তোমাদের সামনে এই ভিডিও নিয়ে এসেছি। এখন বাজে 4টে, এই সময় আমি ভিডিও করছি, তো সেই জন্য আমাকে একটু ইগনোর করো। যাই হোক, মেশো এখন ভালো আছে। কালকে তাকে প্রাইভেটে ডাক্তার দেখানো হবে, যে এরকম কেন প্রবলেম হচ্ছে, বারবার হচ্ছে। ডাক্তার প্রচুর দেখানো হয়েছে কিন্তু কোনো সমস্যা ধরা পড়ছে না। যাই হোক, আরও কিছু টেস্ট, এমআরআই এগুলো করাতে হবে, তারপরে বোঝা যাবে ফাইনালি কোনো সমস্যা আছে কি নেই। তো চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ছোট্ট ভিডিও করবো, মানে 2টো ভিডিও করবো যেহেতু কন্টেন্ট দেখে রেখেছি। তারপরে মানে আজকের মতো ইতিগজ, কারণ আমার রাত্রিবেলা অনেক কাজ, প্যাক্ট কাজ, এই জন্য। তো যাই হোক, যেটা বলতে চাইছি, গাড়ি কিনেছে। প্রথমত কনগ্রাচুলেট তো আমি এখনো পর্যন্ত করিনি, সময় পাইনি। তো মন্দিরাকে একদম বাই হার্ট বিগ কনগ্রাচুলেশনস, গাড়ি কিনেছে। প্রত্যেকের না স্বপ্নগুলো যদি একটু একটু করে পূরণ হয় না, তার থেকে বেশি স্যাটিসফ্যাকশন আমার মনে হয় আর অন্য কিছু হয় না। আর এর থেকেও বেশি আনন্দ হয় নিজের স্বপ্ন পূরণের থেকেও আমার পরিবারের মানুষের যদি একটু মানে তাদের ইচ্ছেটা যদি খানিকটাও আমরা পূরণ করতে পারি, সে যে কি শান্তি, কি খুশি, সেটা আমরা প্রত্যেকে বুঝি, তাই না? তো সেইখানে মন্দিরা, সোমনাথের স্বপ্নও পূরণ হলো। মন্দিরার তো অবশ্যই মন্দিরার থেকেও বেশি বড় স্বপ্ন ছিল, মানে আমাদের সাইন্ডু, বুঝতে পেরেছো? তো সেইখানে স্যান্ডুর স্বপ্ন পূরণ হলো, বাচ্চাটারও স্বপ্ন পূরণ হলো, ওভারঅল টোটাল ফ্যামিলির স্বপ্ন পূরণ হলো। দেখো, পরিশ্রম করে কোনো কিছু করা, যদি আমরা একটু একটু করে নিজেদের জীবনের কোনো খুশি একটু একটু করে মানে পূরণ করতে পারি, তাহলে সেটা খুব আনন্দের, সেটা খুব গর্বের। তো খুব ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লেগেছে ওই জায়গাটা, যেখানটায় মন্দিরা গাড়িটার ভেতরে উঠে আর কি এতটা ইমোশনাল হয়ে পড়েছিল, কান্না করে দিয়েছে। ওর ননদ ও বোঝাচ্ছে যে কার্য কেন ভালো কাজ করেছো, গাড়ি কিনেছো, একটা তো আনন্দের। কিন্তু সত্যি অনেক কষ্টের পরে একটা এত বড় স্বপ্ন, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না, যে এইরকম জিনিস যেটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে স্বপ্ন, সেরকম একটা ড্রিম যদি আমরা ছুঁতে পারি, তাহলে বিশ্বাস করো ভেতর থেকে মানে যে কি হয়, এটা আনন্দের কান্না। এটা সেই মানে স্ট্রাগল পিরিয়ডটা পেরিয়ে আসার মানে বলতে পারো একটা মানে ফিলিংস, যে এই লাইফটা, মানে এই স্ট্রাগল পিরিয়ডটা আমি পেরিয়ে এসে আজকে আমি এই আমার ড্রিমটাকে অ্যাচিভ করতে পেরেছি। এটা হচ্ছে সেই কাজটা। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কমেন্ট সেকশনে তোমরা প্রচুর ওকে কনগ্রাচুলেট করেছো, শুভেচ্ছা দিয়েছো, ভীষণ ভালো লেগেছে। কিন্তু মন্দিরের একটা জায়গায় আমি ডিসএগ্রি করলাম, সেটা হলো গিয়ে গাড়িটা করে যখন ওরা ফিরছিল, যখন আসছিল, তখন ওরা সমস্ত মানে মন্দির আর কি সমস্ত ভিউয়ার্সদেরকে অনেক মানে অভিনন্দন জানিয়েছে যে ওর সঙ্গে থাকার জন্য। আজকে MS ফ্যামিলি তোমাদের কারণেই এত বড় হয়েছে, তাই জন্য আমি আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পারছি, এত ঠাট বাটে থাকতে পারছি। তাহলে এতটাই যখন তোমার বুদ্ধি আছে, বুদ্ধি নেই এমন তো নয়, তাহলে এতটাই যখন তুমি বোঝো, তাহলে এই যে মাঝে মাঝে যখনই তোমার মনে চাইবে, যখনই তোমার কন্টেন্টের রিচ কমে যাবে, কন্টেন্টের রিচ মানে ভিউয়ার্স, মানে ভিউজের রিচ, ঠিক তখনই তোমাকে ঝগড়া করতে বসতে হবে মারুর মতো। আর তখনই তোমাকে ভিউয়ার্সদেরকে আঙুল তুলে কথা বলতে হবে। এই যে তুমি গাড়িটা কালকে কিনেছো, আমি ভিডিওটা আজকে করছি, তার আগের দিনের ভিডিওতে তোমার ভিউয়ার্স তোমার ভিডিও দেখে বলেই তোমাকে কমেন্টটা করেছে, এবং সেই ভিউয়ার্স
কমেন্ট করেছে তোমার বাড়িতে যে পোষ্যটি আছে তাকে নিয়ে একটি কথা বলেছে এবং ভালোর জন্যই তো বলেছে। অনেক মানুষ আছে, আমি বলেছি আগেও, যে পেট লাভার। তুমি তাকে কি বললে? মাইক্রোওভেনে রান্না করে ওই তোমার পশুটির লোম দিয়ে ভাত মাখিয়ে তাকে খাওয়াবে। এতটা চিপ, এতটা নোংরা। সেই ভিউয়ার্সদেরকেই বলছো যাদের দৌলতে আজকে তুমি তোমার স্বপ্ন দেখার মতো মানে ক্ষমতা হচ্ছে তোমার, যে আমি এই স্বপ্নটা দেখতে পারি, আমি এই স্বপ্নটা পূরণ করতে একদিন পারবো, সেই ক্ষমতা আমার আছে, সেই যোগ্যতা আমার আছে। এই যোগ্যতাকে অ্যাকচুয়ালি তোমার আছে? না, অ্যাকচুয়ালি তোমার নেই। যে আমি যে ভিডিওটা করছি না, এই ভিডিওটা করছি ঠিকই, আমার মানে মেধা দিয়ে আমি ভিডিও করছি, কিন্তু এই ভিডিওটা দিয়ে আমি উপার্জন করবো সেই যোগ্যতা কিন্তু আমার নেই। আমার উল্টো দিকের মানুষগুলো যদি তাদের নিজেদের সময় আর নেট খরচা না করে নিজেদের মূল্যবান অর্থের বিনিময়ে আমাদেরকে ইনকামটা না দেয়, তাহলে আমাদের কোনোভাবে এখান থেকে ইনকাম হয় না। হয় কি, কত মানুষ দেখবে অনেক ডিগ্রি আছে, অনেক কোয়ালিফাইড হয়েও খুব সামান্য কাজ করে, খুবই সামান্য কাজ করে, টোটো চালায়, অটো চালায়। কত ছেলেরা, কত এডুকেটেড না, এমএ পাস, বিএ পাস, প্রচুর ছেলেরা আছে, অনেক ছেলেমেয়েরা আছে। আমাদের হাবড়া স্টেশনে ছিল, এখন তো সব তুলে দিয়েছে। বউয়ের যে কচুরি ছিল, তারপরে এমএ পাস দিদির যে চায়ের দোকান ছিল, এত শিক্ষিত হয়েও কোনো রকম কর্মসংস্থান নেই। তারা এইভাবে রোজগার করছে, দিন রাত পরিশ্রম করে সত্যের পথে থেকে, সৎ পথে থেকে তারা উপার্জন করছে। তারা এত কষ্ট করে নিজেদের ট্যালেন্ট দিয়ে পড়াশুনো করে আজকে এত বড় বড় ডিগ্রি, এত ভালো ভালো রেজাল্ট নিয়েও তারা কিন্তু সঠিক জায়গাটা পায়নি, তাদের মূল্য কিন্তু আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা সামান্য স্বল্প বুদ্ধে, তোমাদের জানি না কোয়ালিফিকেশান, তোমরা বলো এইচএস পাস, কিন্তু সেই জায়গায় তোমাদের কথাবার্তা শুনলে মনে হয় না 5 পাসও। তো সেইখানে দাঁড়িয়ে যদি এইচএস পাসও হও, সেটা হচ্ছে শুধুমাত্র পুঁথিগত, কিন্তু তার রেজাল্ট যে কত ভালো সেটা তো তোমাদের কথাবার্তাতে স্পষ্ট। সেখানে দাঁড়িয়ে সামান্য ঘরে বসে শুধুমাত্র ক্যামেরা অন করে, হ্যাঁ এডিটে কষ্ট, কোনো ইনভেস্টমেন্ট নেই, সময় ইনভেস্ট করতে হচ্ছে। কতটা সময় করছো? 24 ঘন্টার মধ্যে সেখান থেকে লাখ লাখ টাকা, যেটা কিনা কোনো ছেলে মেয়ে প্রচুর পড়াশুনো করে একটা ভালো পোস্টে চাকরি করেও এই টাকাটা আর্ন করতে পারে না, যেটা কিনা নির্দ্বিধায় নিজেদের পরিবার বেঁচে, কেচ্ছা বেঁচে, সংসার বেঁচে, নিজেদেরকে বেঁচে নির্দ্বিধায় ঝগড়াঝাটি করে এইখান থেকে ইনকাম করছে। তো এই জন্য তোমাদেরকে যাদের থ্রু ইনকামটা আসছে সেই তারা হচ্ছে লক্ষ্মী, সেই ভিউয়ার্সরা, তাদেরকে মাথার উপরে রাখা উচিত। তাদের কোনো কথায় যদি আমি কষ্ট পাই, অবশ্যই আমি উত্তর দেবো, কারণ আমার এটা রাইটস, লিগেল রাইটস। আজকে আমার চ্যানেল, আমার ক্রিয়েটিভিটি, আমার আইডি, আমি ভিডিও করছি, তোমার ভালো লাগতে পারে, তুমি কমেন্ট করবে, তোমার ভালো লাগবে না, তুমি কমেন্ট করবে, কিন্তু তুমি আমায় অপমান করতে পারো না। এটা ঠিকই, তুমি আমাকে অপমান করলে তাহলে আমি তোমাকে তার উত্তর দিতেই পারি, উত্তর অবশ্যই দেওয়া যায়, কিন্তু সেই উত্তরটা এমন নয় যে কেউ যদি আমাকে বলে যে আমি খারাপ, তার পরিবর্তে তাকে আমি এমনভাবে অপমান করবো যে সে লজ্জায় নিজের দিকে নিজে তাকাতে পারবে না। এটা কি তুমি ঠিক করে ঠিক করছো? এটা কি তুমি করতে পারো? নিজেকে প্রশ্ন করো। আজকে যখন তোমার স্বপ্ন পূরণ হয়ে গেলে তখন তুমি ভিউয়ার্সদেরকে ভালো ভালো কথা বলছো, বাহবা দিচ্ছ, ওদিকে কোনো ভিউয়ার্স যদি তোমাদেরই করা ক্রিয়েটিভিটি এগেনস্টে একটা কথা বলে, তাও বাজে কথা নয়, বাজে কথা কিন্তু বলেনি, অথচ তাদেরকেই আজে বাজে কথা বলে। কিন্তু দেখো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, এই ওয়াইটিতে তুমি জেনে শুনে দায়িত্ব নিয়ে দালাল ভাড়া করে কখনো নিজে থেকে নিজের পরিবারের লোকজনকে নিয়ে তোমরা তোমাদের সমস্ত প্রাইভেসিকে বিক্রি করেছো, তাহলে আজকে মানুষ তোমাকে জাজ করবে। এটা ন্যাচারাল। আমি যদি আজকে আমার পার্সোনাল লাইফে এরকম কোনো কাজ করে থাকি, আমার আশেপাশের লোকজন আমাকে জাজ করবে, এটা ন্যাচারাল। এটার জন্য আমি কিন্তু তাদেরকে আঙুল দেখাতে পারি না, কারণ দায়িত্ব নিয়ে আমি কিন্তু কোনো বাচ্চা নই যে আমি ভুলবশত কাজটা করে ফেলেছি। সেই জায়গায় দাঁড়িয়েও এই ভিউয়ার্সরাই তোমাকে সাপোর্ট দেয়, তোমাকে মোরাল সাপোর্ট দেয়, মেন্টাল সাপোর্ট দেয়, তোমাকে সব দিক থেকে, যে তুমি কন্ট্রোভার্সি দেখো না, বা তুমি এইভাবে উত্তর দিও না, বা যেটা হয়ে গেছে ভুল মানুষ মাত্রই করে, ভালো লাগে তোমাকে দেখে। তারা নিজেদের লাইফে কিছু তোমার থেকে এনকারেজ হতে চায়, ইন্সপায়ার্ড হতে চায়। সেইখানে দাঁড়িয়ে তুমি তাদের ইন্সপিরেশন তো অনেক পরের কথা, তুমি উল্টো তাদেরকে বলতে পারো যাচ্ছে তাই নয় ভাবে অপমান করো, তাহলে সেটা কি তোমার করণীয়? তুমি তো একজন ইনফ্লুয়েন্সার। এটা শুধুমাত্র তোমার জন্য বলে গেলাম, কারণ আজকে তুমি গাড়ি কিনেছো, তোমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে। প্রফেশন যেটাই হোক, সম্মানের সঙ্গে উপার্জন করাটাই হচ্ছে বড় কথা। কোনো প্রফেশন ছোট নয়, বড় নয়। আজকে ব্লগার এই নয় প্রাইভেসি বিক্রি করতে হবে। আমাদের মেন কথা হচ্ছে কি, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা,
তাদের মেন কথা হলো গিয়ে প্রাইভেসি বিক্রি করাটাকে ব্লগিং বলে না। কালকে যখন আমি ভিডিও ছেড়েছি, আমি কারো কোনো ভিডিওর কোনো রকম কমেন্টের উত্তর এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি, রিপ্লাই করতে পারিনি, জানি না আজকে আর পেরে উঠবো কি না। তবে সেখানে একটা কমেন্ট এসেছিলো, আমি যখন যাচ্ছিলাম ট্রেনে করে, আমি যেতে যেতে দেখছিলাম একটা কমেন্ট করে, সে কমেন্টটা আছে না ডিলিট করে দিয়েছে, আমি দেখিনি, দেখারও সময় পাইনি। তো সে কমেন্ট করেছে যে আমি যেখানে মানুকে নিয়ে বলেছি যে তোকে সবাই জাজ করে, তোরা তোদের প্রাইভেসি বিক্রি করিস, পরিবার বিক্রি করিস, আর আমরা তোদের মানে কেচ্ছাগুলোকে বিক্রি করে ইনকাম করি, তখন সে বললো, সে আমাকে কমেন্ট করেছে আর কি। আমি জাস্ট ওইটুকু এসছি ওপরে নোটিফিকেশনে, সেটুকু দেখতে পাচ্ছিলাম যে তোমরাও তো ওদেরকে বিক্রি করে ইনকাম করো। আরে ভাই, ইনকাম করার জন্য তো চ্যানেল খুলেছি। আমি আমার কথা বলতে পারি, বা আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা, আমরা কি কখনো বলি আমরা সাধু সাধু কথা বলে এখান থেকে ভিডিও করছি আর কি, ইনকাম করছি? আমাদের কাজই তো ব্লগারদের নিয়ে, তাদের করা ক্রিয়েটিভিটি নিয়ে আমাদের কাজ। তারা যদি ভালো কিছু করে ভালো কথাটাই বলি, তারা যদি খারাপ কিছু করে খারাপ কথাটাই বলি, এটাই আমাদের জোনার। আমি জানি না কিছু কিছু ভিউয়ার্স আছে, এগুলো থাকবে, সেটা নিয়ে বড় কথা নয়, সেটা ম্যাটারেবল নয়, কিন্তু এদের মাথায় তো একটু ঢোকা উচিত যে আমরাই সাধারণ অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের চ্যানেলটাই সমালোচনার উপরে বেস করে 90%, 10% আলোচনা, কারণ ব্লগারদের নিয়ে আলোচনা করার মতো বিষয় ওরা নিজেরাই রাখে না, তাহলে আমরা কি আলোচনা করবো? যাই হোক, এটুকু গেল। তো আজকে আমি কোনো রকম বাজে কথা বলতে চাই না মন্দিরাকে নিয়ে, কারণ ওর একটা অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে, এটা সব থেকে বড় কথা। একটা মেয়ে হয়ে সে আজকে আর্ন করে বাড়ি গাড়ি সবটা করছে, সংসারটাকে এত সুন্দর করে লিড করছে, এত ভালোভাবে তাদেরকে এত ভালো রেখেছে, তাদের লাক্সারিয়াস একটা লাইফ দিচ্ছে একটা মেয়ে উপার্জন করে। এখানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবাই কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করতে পারে। তবে হ্যাঁ, এটার মধ্যেও কথা আছে যে কীভাবে এই জায়গাটাকে ধরে রেখেছে। ওই বললাম 95% নোংরামি দিয়েই ধরে রেখেছে, 5% ক্রিয়েটিভিটি, যেটা ওই রান্না খাওয়া ছাড়া কিছু নেই। যদিও দেখো, ব্লগার মানে তার ডেইলি লাইফস্টাইল, এখানে আমি খারাপ কিছু বলবো না, কিন্তু সেই ডেইলি লাইফস্টাইল থেকেও মানুষের শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা এরকম বহু ভিডিও দেখি যারা ডেইলি লাইফস্টাইলের ওপরে ভিডিও করে, তাদের ভিডিওতে দেখবে তারা তাদের ঘর কীভাবে গুছিয়ে রাখছে, পরিপাটি করে রাখছে, বা কী করে ম্যানেজ করছে সব দিকটা, সেগুলো কিন্তু শিক্ষণীয়। কারণ আমরা হাউস ওয়াইফ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু হাউস ওয়াইফরাই এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কেউ ক্রিয়েটার হিসাবে, কেউ নন ক্রিয়েটার ভিউয়ার্স হিসাবে। যারা ওয়ার্কিং তাদের কিন্তু সময় হয় না, হয় কি কারণ তাদের ওই টাইমটা ওখানে দিতে হয়। তো সেই জায়গায় যারা আমরা হাউস ওয়াইফ তারাই কিন্তু এখানে অ্যাক্টিভ। তো সেখানে আমরা তো শিখতে চাইবো, এই যে কোনো রান্না যখন নতুনত্ব শিখবো, মানে নতুন নতুন কিছু করবো জানি না, তখন আমরা ফট করে কী করি, ইউটিউবে এসে এই রান্নার রেসিপিটা দেখে নিই, এটা একটা শিক্ষণীয়। ঠিক তেমনি আমি আমার ঘরটা কী করে ডেকোরেট করবো, এরকম বহু ব্লগারের কাছ থেকে আমরা শিখি, অনেক রকম ইনফরমেশন ওখান থেকে নিই আমরা, তাই তো? তো সেইখানে এদের ভিডিও ধরে এইরকম কিছু আসে না, এটাই হচ্ছে আমাদের মূল বিষয় বলার আর কি, কন্ট্রোভার্সি করার। তো আজকে সেগুলো নিয়েও কথা বলবো না, কিন্তু শেষে আমি কয়েকটা কথা বলতে চাই। এই যে শেষে যে উত্তর দিল আজকের ভিডিও, কারণ আমি দুদিনের ভিডিও নিয়ে মন্দিরার বলছি, সেখানে আজকে যে উত্তর দিল, মা, শ্বশুর, শাশুড়ি, ননদ নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, কথা উঠেছে যে গাড়ি কিনতে গেছে, মাকে নিয়ে যায়নি, শ্বশুর শাশুড়িকে নিয়ে যায়নি, ননদকে নিয়ে গেছে। প্রথমত আমি বলবো আমি ভীষণ মানে এতে খুব খুশি হচ্ছি, শ্বশুর শাশুড়িকে না নিয়ে গিয়ে ননদকে নিয়ে গেছে, এটাই দরকার। কারণ এমনিতেই ওদের গাড়িটা 4 সিটারের, মানে পিছনে 2 জন বসতে পারে ভালোভাবে, আর রোগা হলে 3 জন, ওটা ও মন্দিরা কালকে ভিডিওতেই বলেছে। আর সামনে তো যে চালাবে সে একজন, আর পাশে একজন বসতে পারে, সেখানে ফ্যামিলি পার্সন সবাইকে নিয়ে যাওয়া পসিবল। আর সব থেকে বড় কথা, ননদকে নিয়ে গেছে, এটাই ভালো। ভাই বোনের বন্ডিং ঠিক থাকলে বাবা মা এমনিতেই খুশি হয়ে যায়, তাই তো? সেখানে ননদকে নিয়ে গেছে, তো নিয়ে গেছে। তো এইখানে অনেকে যারা যারা প্রশ্ন করছে যে শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যায়নি, এটা মানুষ বলবেই, মানুষ এই প্রশ্ন করবে, আর তার উত্তর মন্দির আজকে খুব ভালোভাবেই দিয়েছে, কোনো রকম ঝগড়া করে দেয়নি, সেটাও ঠিকঠাক উত্তর দিয়েছে। মায়ের কথাটা যেখানে এসেছে, আমি শুধু একটা কথাই বলতে চাই মন্দিরাকে, যে দেখো এগুলো শুধুমাত্র এই যে গাড়ি কেনাটা তো অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এবং তার সঙ্গে এই যে গাড়ি কেনার সঙ্গে জড়িত যে কথাগুলো এখানে উঠে আসছে, মা, শাশুড়ি, মা কেন নেই, তো এটা তুমি যে আজকে দেখাচ্ছ, যেটা করলে, অ্যাকচুয়ালি তুমি নিজেকে একটু প্রশ্ন করো, স্বাভাবিকভাবে কি তুমি করছো? মানে তোমার সব কিছুর মধ্যে ছোঁয়া থাকবেই, যেখানে সমালোচনা হতেই হবে। আজকে আমরা হলে, আমার 4 সিটারের গাড়ি, আমার সেখানে আমরা ফ্যামিলি পার্সন 3 জন, আর বাকি ওখানে আকাশ ছিল, আমার ননদ গেছে, তো সেখানে সব মিলিয়ে যদি 5 জন আমরা যাতায়াত করতে পারি, তো আমার ফ্যামিলির সবাইকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। গাড়িটা আমি নিয়ে যখন আসলাম, বাড়িতে আসলাম, আমার মা তো থাকতে পারতো। এমনভাবে তুমি আজকে কথাগুলো বললে যে আমার মা, আমার শ্বশুর শাশুড়ি কি রাত্রে 8টা অবধি বাইরে থাকে? কেন বাইরে থাকবে কেন? তারা কি অন্য জায়গায় থাকে? মানে এই যেই জায়গাটা তুমি এসেছো গাড়িটা নিয়ে, সেই জায়গায় তারা থাকে না, এটাই বলতে চাইছো?
সরি বন্ধুরা, ভিডিওটা একটু পজ করতে হলে আমার মেয়ে স্কুল থেকে এসছে, এই জন্য গেটটা খোলার জন্য ভিডিওটা পজ করেছিলাম। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে সবাইকে রাত্রিবেলা পর্যন্ত ওয়েট করতে হবে কেন? তোমার বাড়ি, তোমার শ্বশুর শাশুড়ি তাদের নিজস্ব বাড়ি আছে, তো তুমি গাড়িটা নিয়ে যখন বাড়িতে ঢুকছো, তোমার মা তো বাড়িতে থাকতে হবে তেমন নয় যে তোমার মা রাত্রি 10টার সময় তোমার বাড়ি থেকে তার বাড়িতে যায় না, এমনটা নয়। তোমার বাড়ি থেকে তোমার মায়ের বাড়ির ডিস্টেন্স তো খুব বেশি দূরত্বে না, এরকম আমরা অনেক দেখেছি রাত্রি 9:30 10টার সময় তোমার মা তোমার বাড়ি থেকে বাড়ি গেছে। তাহলে মেয়ে যখন আজকে তার জীবনের এত বড় একটা মানে ইচ্ছে পূরণ করলো, তো সেই জায়গায় মা থাকতেই পারতো, মা থাকতে পারতোই যে মা বাড়িতে রয়েছে, তুমি গাড়িটা নিয়ে আসলে মা তারপরে দেখতে গেলে, সবাইকে নিয়ে যেতে হবে তার জন্য এরকম কোনো মানে নেই। গেল ঠিক আছে, সেদিন না হয় মা থাকেনি, পরের দিন যখন শ্বশুর শাশুড়িকে গাড়িটা পর্যন্ত গাড়িটা ঢুকলো না, যেহেতু গাড়িটা রাস্তার মাথায় রইলো, তো সেখানে রাখতে হলো, তো সেখানে নিয়ে গেলে সেখানেও তোমার মা থাকতে পারতো, কিংবা তখন যদি না থাকতো, এই যে 3 দিন ধরে তোমার মা আসছে না, এমনি সময় তো তোমার মা, তোমার যখনই প্রয়োজন মা আসে, 3 দিন ধরে কেন তোমার মা হঠাৎ করে আসছে না, এটাই হচ্ছে প্রশ্ন। তারপরে হচ্ছে গিয়ে নাই আসতে পারে তার পার্সোনাল কাজের জন্য, হয়তো সে সময় পাচ্ছে না, আসছে না। কিন্তু এরকম একটা জিনিস আমাদের লাইফে যদি স্পেশাল কোনো কিছু ঘটে, তখন কিন্তু আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি যারা আছে, তাদের কাছের মানুষরা, তারা কিন্তু সবাই সেখানে প্রেজেন্ট থাকে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যখন কাছেই থাকে, তো তারা একবার এসে, তোমার মাকে তো দেখলাম না, একবার এসেছে তুমি গাড়িটা একটু দেখাতে নিয়ে গেছো কি একবার, এখনো পর্যন্ত দেখলাম না। তারপরে আমাকে কমেন্ট করেছে উপাদিদি ভাই যে নিপু কাকিমা নাকি ষষ্ঠীর ভিডিওটা ডিলিট করে দিয়েছে, মানে হয়তো প্রাইভেট করেছে। কী কারণে করেছে, কেন করেছে, এবার ভিডিও প্রাইভেট করেছে মানে এই নয়, তার সাথে এটা নয় যে মায়ের সাথে মেয়ের সম্পর্ক খারাপ হয়ে গেছে, একদমই নয়। প্রাইভেট করে দেওয়ার অনেক রিজন থাকতে পারে, হয়তো ওই ভিডিওটা ধরে অনেক বেশি ট্রোলের শিকার হচ্ছিল, সেই কারণে প্রাইভেট করে দিতে পারে, হতেই পারে। কিন্তু তার মানে এই নয় মা আর মেয়ের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, কারণ মেয়ে যেভাবে চলে মা তাকে সেভাবেই সাপোর্ট করে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে খারাপ হওয়ার, সম্পর্ক খারাপ হওয়ার তো কোনো প্রশ্ন আসেই না। কারণ আমি যদি হ্যাঁ বলি, সেখানে যদি আমার মাও হ্যাঁ বলে, তাহলে সম্পর্ক কেন খারাপ হবে? আর আমার মা যেটাতে হ্যাঁ বলবে, আমিও সেটাতে হ্যাঁ বলবো, সম্পর্ক খারাপ হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এই যে তুমি জায়গাটা ভুলভাবে ডেসক্রাইব করলে, সেটা হলো গিয়ে আমি কি নিয়ে যেতে পারতাম, আমি কাকে রেখে কাকে নিয়ে আসতাম, তাহলে এরা টোটো করে আসতো না, নিয়ে যেতে হবে না, বাড়ির শুধু 10 জন থাকলে 10 জনকে নিয়ে গাড়ি কিনতে কেউ যায়, সেটা কখনোই কেউ করে না। কিন্তু তারা যদি বাড়িতে থাকতো, গাড়িটা যখন নিয়ে এসছো দেখতেই পারতো, কিংবা এত যখন তোমার সব কিছুতে তোমার মা তোমার পাশে থাকে, সমস্ত কিছুতে, তাহলে পরে আজকে গাড়িটা কিনে নিয়ে এসছো, 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত মাকে দেখলাম না, মা গাড়িটা দেখলেও সেটা অন ক্যামেরা আসলো না, সবই তো অন ক্যামেরা আসে। এই জায়গায় তো মানুষ প্রশ্ন করবেই, আমিও প্রশ্ন করবো। তুমি যদি আমাদের জায়গায় থাকতে, আমরা যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে পরে তুমিও কিন্তু এই প্রশ্নটা করতে, নিজেকে প্রশ্ন করো। যেহেতু বলেছি কোনো খারাপ কথা বলবো না, তাই খারাপভাবে আজকে কিছু বলবো না, কারণ সবসময় কন্ট্রোভার্সি করার মানে এই নয় যে খারাপ কথা বলতে হবে, খারাপভাবে বলতে হবে, এটা নয়। আরেকটা কথা আসলো ওই অমাবস্যা নিয়ে, যে কেন মন্দির ঢাকেনি, সেটা ও ক্লিয়ার করে দিয়েছে। তারপরে ঠাকুর ঢেকে রেখেছে, সেটা নাকি তুলে দেবে, অনেকেই কমেন্ট করেছে। পুজো দেওয়ার ব্যাপারটা দেখো, পুজো দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ ঠাকুর কি না খেয়ে থাকবে, পুজো হয়, তবে মায়ের মন্দির যেগুলো আছে, যেখানে মূলত মেয়ে ঠাকুর আর কি থাকে, তাদেরকে ঢেকে দেওয়া হয়। বিশেষ করে মা কালী, কামাখ্যা মন্দির টন্দির এখন বন্ধই থাকে, তোমরা সবাই জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির ঢেকে দেওয়া হয়। আমরাও বাড়িতে আমাদের যে ঠাকুরের আসন আছে, সেখানে মেয়ে ঠাকুর মানে মা লক্ষ্মী বলো, মা কালী বলো, আমার সন্তোষী মা কালী, আমার মা লক্ষ্মী এখনো বসায়নি, আমার জায়গা যেহেতু কম সেই জন্য। আর আমার বাবা আছে, ভোলে বাবা আছে, আমার রাধা গোবিন্দকেও আমি এখনো বসাতে পারিনি, আর জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি মা লক্ষ্মী শুধু ছবি আছে, পুজো দিই না। তো আমি সন্তোষী মা পুজো করি, সন্তোষী মা কালী, এদেরকে আমি ঢেকে দিই, আমি প্রত্যেকবারই অমাবস্যাতে ঢেকে দিই এদেরকে। বাকি আমার যে সমস্ত বাবা আছে, মানে ছেলে ঠাকুররা যারা আছে, তাদের আমি পুজো দিই, নিয়মিত পুজো, সন্ধ্যা ধূপবাতি যা যা দেওয়ার সবই দিই। তো এটা হচ্ছে নিয়ম। শুক্রবার 9টা কততে ছাড়বো অমাবস্যা, এটা আমিও জানি, আমি শুনেছি, বাবাকে বলেছিলাম পঞ্জিকা দেখতে, বাবাই বলেছে। আর লেগেছে সোমবার দিন রাত্রিবেলা। তো এইটুকু মানি। তাছাড়া অমাবস্যা মূলত উইডোদের জন্য, উইডোরাই মানে, আর বলে মাটি খুঁড়তে নেই, মানে ধরিত্রী মাকে কষ্ট দিতে নেই, জোরে জোরে কাঁচা ধোয়া করতে নেই, ঘষে ঘষে। এবার দেখো, এখন তো আর আগের মতো সম্ভব না, এখন আমাদের রোজ কাঁচা ধোয়া করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, সবই করতে হয়। কিন্তু সেখানে যতটুকু মানে মেনটেন করা যায় ততটুকু মেনটেন করার চেষ্টা করি। এটার মানে এই নয় যে অমাবস্যা না মানলে কিছু হবে না, মানলে পরেও কিছু হবে না, এটা জাস্ট একটা কথার কথা, কুসংস্কার, এমন নয়। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই জন্য এটা সিস্টেমেটিক্যালি চলে এসছে।
নিশ্চয়ই কোনো কোনো না কোনো কারণ আছে। এই কারণটা এটা নয় যে ভগবান দুষ্ট হচ্ছে, এমন নয়। হয়তো আমাদের ফিজিক্যালি কোনো ব্যাপার আছে, সেটা মেনটেন করার জন্য হয়তো ভালো হয় শারীরিক দিক থেকে, কিংবা উন্নতির দিক থেকে, মানে সংসারে সব কিছু মিলিয়ে হয়তো ভালো, এই জন্য আমরা অনেক কিছু মানি না। যেমন অষ্টমীর দিন আমরা অঞ্জলি কেন দিই দুর্গা পুজোতে, কেন আমরা নিরামিষ খাই, এরকম একাদশী অনেকে মানে, অমাবস্যার দিন আমরা রাত্রিবেলাটা রুটি খাই, কেন খাই, এগুলো একটা ব্যাপার আছে। অনেকের বাতের ব্যথা এই কারণে অমাবস্যাটাকে মানা হয়, এরকম অনেক কিছু রিজন আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন আমি এই অমাবস্যা লেগেছে বলে আমি তুলসী মাকে জল দিই না, সূর্য প্রণামও আমি মানে সূর্য প্রণাম করি, অর্ঘ্য দিই না, এগুলো করি, এইটুকু মেনটেন করি। শুক্রবার থেকে আবার কন্টিনিউ সব কিছু করবো। তো এইটুকু মেনটেন করে বা দেখো, সেটা মানা না মানা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কেউ কাউকে জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না। তোমার যেটা মনে হবে তুমি সেটা মানবে, তোমার যেটা মনে হবে না তুমি সেটা মানবে। অনেকেই এখন দেখি যে আমাদের যে প্রবলেমটা পার মান্থের, তো সেই অবস্থা অনেক মেয়েকেই দেখি বলে আমি পুজো করি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এইরকম অবস্থায় আমরা ঠাকুরের আশেপাশে মানে ধারে কাছেও থাকি না। তো এটা যে যেইভাবে মানে, তার মানে কি দুটোই খারাপ? এখন তো শুনছি অনেক কিছু যে না খারাপ নয়, তো তার মানে খারাপ নয় যখন সবাই বলছে, গুরুজনেরা যদি বলে এরকম, তার মানে তার একটা ব্যাপার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবই মনের ব্যাপার, এটাই হচ্ছে কথা। ঈশ্বর ভক্তি আর বিশ্বাস করে। ঈশ্বর কখনোই বলে না যে আমাকে ভালোবাসতে গেলে তোমাকে অন্ধভক্ত হতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার মনের নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাস দিয়ে আমি ভগবানের সেবা করি, এটাই হচ্ছে বড় কথা। এইটুকুই। আর যেটুকু নিয়ম নিষ্ঠা মানতে হয়, কারণ সে তো ভগবান, তো তার ক্ষেত্রে যতটুকু মানতে হয় ততটুকুই মানার চেষ্টা করি। তো ওভারঅল এটুকুই ছিল আমার মন্দিরাকে নিয়ে বলা কথা। মন্দিরার যেখানে যেখানে আমার মনে হয়েছে জায়গাগুলো ঠিক নয়, সেই জায়গাগুলো ধরেই কথা বললাম, এর থেকে বেশি বললাম না, কারণ বুঝতেই পারছো এনার্জিও অনেক কম। কালকে সারা রাত ঘুমাইনি, আজকেও এখনো পর্যন্ত চলছে, রাত্রিবেলাটাও আজকে মানে অনেক কাজ আছে। তো সেই সব মিলিয়ে মিশে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই হবে। তারপরে আবার মেয়েকে 7টার সময় ড্রয়িং টিচার আসবে, 8:30টায় পড়াতে আসবে, তো চলতেই থাকবে এগুলো। 29 তারিখ থেকে মেয়ের ফার্স্ট ইউনিট শুরু হবে, তো এটুকু তো করতেই হবে। আর যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।